ইসলামীকরণ। জঙ্গিবাদ দমনের এই বিশাল আয়োজনের চূড়ান্ত উদ্দেশ্য ছিল জনপরিসর থেকে ইসলামকে পুরোপুরি অদৃশ্য আর নির্বাক করে দেওয়া। এ প্রকল্পের সাফল্য গ্রেপ্তার বা ক্রসফায়ারের সংখ্যা দিয়ে মাপা যাবে না। মধ্যযুগের সেই ইকুইজিশনের মতো এর আসল সাফল্য হলো সমাজের মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়াতে। পুরো প্রকল্পটার মাধ্যমে রাষ্ট্র সফলভাবে একটা বার্তা সবার মগজে গেঁথে দিয়েছিল। ইসলামী আদর্শ তো দূরের কথা, ইসলামের কোনো চিহ্ন বা পরিচয় বহন করাও এখন আর নিরাপদ না। ফলে নিজের অজান্তে মানুষ নিজেকে গুটিয়ে নেয়। বইয়ের তাক থেকে ইসলামী বইগুলো সরে যায়, আড্ডায় ধর্মের আলাপ বন্ধ হয়, দাড়ি বা হিজাব নিয়ে তটস্থ হয়ে পড়ে মানুষ। ভয়ের রাজত্ব কায়েম করার মাধ্যমে আধুনিক এই ইকুইজিশন কার্যত মুসলিমদের সামাজিক ও রাজনৈতিক এজেন্সি কেড়ে নেয়। এটি ছিল পশ্চিমা সাসে নিরাপদ ও অনুগত ইসলাম তৈরির চূড়ান্ত বন্দোবস্ত। শুরুতে শুধু ইসলামপন্থীদের উপর প্রয়োগ করা হলেও দমনপীড়নের এসব কৌশল ধীরে ধীরে প্রয়োগ করা হয়েছে সবার উপর। এক পর্যায়ে দেখা গেছে যারাই সরকারের বিরোধিতা করেছে তাদের সবাইকে এই ইকুইজিশনের জাতাকলে পড়তে হয়েছে। এমনকি হাসিনা সরকারের পতনের দিনও রাষ্ট্রীয় প্রচারণায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জঙ্গি হামলা হিসেবে দেখানো হয়েছিল। এতেই বোঝা যায় জঙ্গি দমনের এই বয়ান হাতিয়ার হিসেবে কতটা শক্তিশালী ছিল। এই বয়ান কেবল রাষ্ট্রকে অত্যাচারের লাইসেন্স দেয়নি, সমাজকেও শরিক করেছে নিষ্ঠুরতায়। সমাজের নীরবতা, নিষ্ক্রিয়তা, গা বাঁচিয়ে চলার মনোভাব আর সরকারি গল্পের প্রতি নীরব সমর্থন সবই এই দমনপীড়নকে লম্বা সময় টিকিয়ে রেখেছে। বিদ্বেষের কাঠামো কতটা বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে, কিভাবে ধ্বংস করে দিতে পারে ব্যক্তি ও পরিবারকে, কিভাবে অসংখ্য মানুষের জীবন আর ক্যারিয়ারকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে মুহূর্তের মাঝে, জঙ্গিবাদ দমনের উপাখ্যান তার জলজান্ত উদাহরণ। বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষের রক্তাক্ত দলিল। সেকুলারিজমের লোহার খাঁচা। বাংলাদেশের 90% মুসলিমের দেশ। এ জাতীয় কথা আমরা হরহামেশাই বলি। মুখস্থ এই বলি আমাদের মধ্যে নিরাপত্তার মিথ্যা বোধ তৈরি করে। কিন্তু এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার: জনপরিসরে ইসলাম এবং মুসলিম পরিচয় কোণঠাসা। একে বেঁধে রাখা হয়েছে এক লোহার খাঁচায়। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও ইমানের পরিচয়কে আঁকড়ে আঁকড়ে মূলধারায় আসতে পারে না। যখনই কোনো জামায়াত ইসলামের জায়গা থেকে জনপরিসরে আসতে চায়, তখনই তারা হয়ে যায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক। মুসলিম কথা বলতে পারে না, কথাটা পুরোপুরি ঠিক হলো না। মুসলিম কথা বলতে পারবে, তবে ইসলামের জায়গা থেকে না। তাকে কথা বলতে হবে লিবারেল সেকুলারিজমের পাটাতনে দাঁড়িয়ে। কথা বলতে হবে মানবাধিকার আর গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে। আপনি যদি মুসলিম হিসেবে কথা বলতে চান, রাজনীতি করতে চান, অথবা কেবল নিজের হকটুকু বুঝে পেতে চান, তবে আগে আপনাকে সেকুলার কাঠামোর বেদিতে সিজদা দিয়ে আসতে হবে। আপনাকে তখনই গ্রহণ করা হবে যখন আপনি ঈমান, আকিদা, হালাল হারাম, ইসলামী শাসন, ইসলামের প্রকৃত স্বরূপ বাদ দিয়ে লিবারেল সেকুলার ব্যবস্থার পক্ষে কথা বলবেন। যতক্ষণ আপনি তাদের ঠিক করে দেওয়া ফ্রেমওয়ার্ক মেনে নিচ্ছেন, ততক্ষণ আপনাকে মডারেট মুসলিম হিসেবে সহ্য করা হবে। কিন্তু যেই মুহূর্তে আপনি বলবেন আমি সেকুলারিজমকে চ্যালেঞ্জ করব, আমি ইসলামের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক আকাঙ্ক্ষার কথা বলবো, ঠিক তখনই থামিয়ে দেওয়া হবে আপনাকে। মুহূর্তের মধ্যে আপনার গায়ে জঙ্গি বা উগ্রবাদী তকমা ছেটে দেওয়া হবে। আর সেই তকমার জোরেই তৈরি হবে আপনাকে দমন করার বৈধতা। আপনাকে জেলে যেতে হবে, আয়নাঘরে গুম হতে হবে, অথবা হতে হবে কোনো বন্দুকযুদ্ধের অনিচ্ছুক শিকার। ইসলাম বিদ্বেষের শেকড় এতটাই গভীর যে বারবার সরকার পতন হলেও এই ব্যবস্থা টিকে থাকবে। বাংলাদেশে ইসলাম ও মুসলিম পরিচয় নিরন্তর নিয়ন্ত্রণের লক্ষ্যবস্তু। আমরা এক অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু কিভাবে তৈরি হলো এই পরিস্থিতি? 90% মুসলমানের এই দেশ কাঠামোই বা গড়ে উঠল কীভাবে? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে, বিদ্বেষের শেকড় সন্ধানে। বাংলাদেশের রাষ্ট্র ও সমাজের অস্থিমজ্জায় মিশে আছে ইসলাম বিদ্বেষের অসুখ। এই রাষ্ট্রের ডিএনএ থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি আর ভূরাজনীতির জটিল সমীকরণ, সব কিছু মিলেই তৈরি হয়েছে বিদ্বেষের এই বিস্তৃত জাল। সমস্যার শেকড় চিনতে না পারলে তার সমাধান করা যায় না। আমরা এখন সেই উৎসগুলো খুঁজে দেখব যা আমাদের সমাজ ও রাষ্ট্রকে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। আর উৎসের এই খোঁজে আমাদের ফিরে যেতে হবে ঔপনিবেশিক অতীতের দিকে। কল্পিত সম্প্রদায়, নির্মিত পরিচয়। কোনো সমাজ বা গোষ্ঠীর আত্মপরিচয় কখনো নিরপেক্ষ হয় না। জাতি কোনো চিরন্তর বাস্তবতা না। ইতিহাস আর রাজনীতির প্রয়োজনে মানুষ সচেতনভাবে একে তৈরি করে নেয়। রাষ্ট্রবিজ্ঞানী বেনেডিক্ট অ্যান্ডারসন তার বিখ্যাত ইমাজিনড কমিউনিটিস বইতে দেখিয়েছেন আধুনিক অর্থে জাতি এক ধরনের কল্পিত সম্প্রদায়। বিভিন্ন বিশ্বাস, প্রতীক আর আচার আচরণের সমন্বয়ে এই পরিচয়টা তৈরি করা হয়। সোজা কথায় আধুনিক জাতি পরিচয়গুলো প্রাকৃতিকভাবে আসেনি, এগুলো মানুষের বানানো। মানুষ নিজের বিশ্বাস ও স্বার্থ অনুযায়ী এগুলো তৈরি করেছে। কথাগুলো বাঙালিত্বের ক্ষেত্রেও খাটে।
আজ আমরা বাঙালি পরিচয় বলতে যা দেখি সেটা কোনো অপরিবর্তনীয় বা সর্বজনীন বিষয় না, বরং মানুষের বানানো একটা কাঠামো। আর এই কাঠামোতে শুরু থেকেই ইসলামকে বাদ দেওয়া হয়েছে সচেতনভাবে। এ কারণে আমরা দেখি বারবার এই পরিচয়কে পুঁজি করে মুসলিমকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তাকে বলা হয় ইসলাম ছাড়তে, এমনকি তার মুখের ভাষাও বাঙালিয়ানার মাপকাঠিতে শুদ্ধ হিসেবে গণ্য হয় না। বাঙালিত্বের এই আগ্রাসনের জেরে বাংলার মুসলিম এখনও বাঙালি মুসলিম, মুসলিম বাঙালি বা বাংলাদেশি পরিচয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বেঙ্গল রেনেসা। বর্তমানে আমরা যে বাঙালি পরিচয়টা দেখি এর পেছনে ইতিহাসের দুটো অধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথমটা হলো 19 শতকে কলকাতার বাবু সমাজে জন্ম নেওয়া সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন, যেটাকে আমরা বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণ নামে চিনি। বেঙ্গল রেনেসা ছিল মূলত হিন্দু সম্প্রদায়ের ভেতরে একটা সংস্কার আন্দোলন। এর মূল কারিগররা প্রায় সবাই ছিলেন কলকাতা কেন্দ্রিক। তারা পশ্চিমা এনলাইটেনমেন্টের চিন্তা থেকেও দারুণভাবে প্রভাবিত ছিলেন। স্বাভাবিকভাবেই এর মধ্য দিয়ে বাঙালি পরিচয় ও সংস্কৃতির যে কাঠামো তৈরি হয় তার পরতে পরতে ছিল হিন্দু ধর্ম, পুরাণ ও রুচির প্রভাব। তারা চেয়েছিলেন বাঙালিত্বকে একটা হিন্দু বা বৈদিক সভ্যতা নির্ভর পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করতে বেঙ্গল রেনেসা বাঙালিত্বের মধ্য দিয়ে হিন্দু ধর্মকে সাংস্কৃতিক রূপে পেশ করেছিল। তাই এই বাঙালিত্ব নিরপেক্ষ কোনো সংস্কৃতি ছিল না, ছিল বাঙালি হিন্দু জাতীয়বাদেরই একটা রূপ। আর এই কাঠামোতে মুসলিম ছিল বহিরাগত বা অপর। বেঙ্গল রেনেসার প্রায় 150 বছর পরেও মুসলিম পরিচয়ের ব্যাপারে কলকাতা কেন্দ্রিক বাবুদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল তার একটা বিশ্লেষণ পাওয়া যায় আবুল মনসুর আহমদের বিখ্যাত আমার দেখা রাজনীতির 50 বছর বইতে। তিনি লিখেছেন, ঐক্যবাদী মুসলিম নেতৃত্ব ও ঐক্যবাদী হিন্দু নেতৃত্বের মধ্যে একটা মৌলিক বিরোধ ছিল। মুসলিম নেতৃত্ব চাহিয়াছিলেন দুই স্বতন্ত্র সত্তার মধ্যে রাজনৈতিক মিলন বা ফেডারেশন। পক্ষান্তরে হিন্দু নেতৃত্ব চাহিয়াছিলেন সার্বিক মিশ্রণ বা ফিউশন। তারা বুঝিতেন মাইনরিটি মুসলমান সমাজ বিপুল বেগবান হিন্দু সম্প্রদায়ে হইবে লীন, যেমন ক্ষুদ্র জলাশয়ের জল মহাসমুদ্রে লীন হয়। এটাকে তারা অন্যায় বা অসম্ভব মনে করিতেন না। ধর্মে পৃথক হইয়াও যখন ব্রাহ্ম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, গুর্গা, শিখেরা মহান হিন্দু সমাজের অন্তর্ভুক্ত থাকিতে বাধে নাই, তখন মুসলমানদের বাধিবে কেন? হিন্দুরা চাহিত আর্য অনার্য শক হন, যেভাবে মহাভারতের সাগর তীরে লীন হইয়াছিল মুসলমানরাও, তেমনি মহান হিন্দু সমাজে লীন হইয়া যাক। তাদের শুধু ভারতীয় মুসলমান থাকলে চলিবে না, হিন্দু মুসলমান হইতে হইবে। এটা শুধু কংগ্রেসি বা হিন্দু সভার জনতার মত ছিল না, বিশ্বকবি রবীন্দ্রনাথেরও মত ছিল। সত্যটা পরিষ্কার, সাচ্চা ভারতীয় হতে হলে আগে নিজেদের স্বতন্ত্র মুসলিম পরিচয় থেকে সরে আসতে হবে, মিশে যেতে হবে হিন্দু সমাজের সংস্কৃতির মাঝে। আমাদের দেশের প্রগতিশীল মহলে ইসলাম নিয়ে যে দৃষ্টিভঙ্গি দেখা যায় তার সাথে এই হিন্দুত্ববাদী বয়ানের খুব একটা পার্থক্য নেই। একই মানসিকতা আজও আমাদের মাঝে টিকে আছে। তফাৎ হলো আগে বলা হতো ভারতীয় হতে হলে হিন্দু সংস্কৃতির সাথে মিশে যেতে হবে, আর এখন বাংলাদেশে বলা হয় বাঙালি হতে হলে 1000 বছরে বাঙালি সংস্কৃতি বা লোকায়ত ইসলামের মধ্যে লীন হতে হবে। দাবির মূল ছক এক, পার্থক্য কেবল বাঙালি বা ভারতীয় হয়ে ওঠার শর্তে। দুই জাতি দুই পথ। কলকাতায় যখন হিন্দুয়ানি রেনেসা চলছে তখন বাংলার মুসলিম সমাজে চলছিল অন্য এক ধরনের সংস্কার আন্দোলন। গ্রাম বাংলায় তখন ছড়িয়ে পড়ছিল তরিকায়ে মুহাম্মাদিয়া, ফরায়েজি আন্দোলন বা তাওয়িনি আন্দোলনের মতো উদ্যোগগুলো। এই আন্দোলনগুলোর মূল লক্ষ্য ছিল কুরআন সুন্নাহর আলোকে মুসলিম সমাজের ইসলাহ বা সংস্কার। তারা চেয়েছিলেন মুসলিম সমাজকে কুফর, শিরক, বিদআ আর উপমহাদেশীয় পৌত্তলিকতার প্রভাব থেকে মুক্ত করতে। তাদের কাছে আদর্শ সমাজ ছিল সাহাবায়ে কেরামের সমাজ। তারা অনুসরণ করতে চেয়েছিলেন সালাফুস সালিহিনের পথ। অর্থাৎ একই সময়ে হিন্দু ও মুসলিম দুই সমাজেই বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছিল, কিন্তু সংস্কারের চরিত্র, আদর্শ, গতিপথ ও লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। একটা তাকিয়ে ছিল বেদের দিকে, অন্যটার ভিত্তি ছিল পবিত্র কুরআন। বাঙালি জাতীয়বাদী আন্দোলন। আজকের বাঙালি পরিচয় তৈরির পেছনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় 1950 ও 60-এর দশক, যখন সেই সময়কার পূর্ব পাকিস্তানে দানা বেঁধেছিল বাঙালি জাতীয়বাদী আন্দোলন। পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিম পরিচয়ের নামে, আর বাঙালি জাতীয়বাদীরা চাচ্ছিল পাকিস্তানি পরিচয়ের বিরুদ্ধে বাঙালি পরিচয়কে দাঁড় করাতে। তাই খুব সচেতনভাবে তারা বাঙালি পরিচয়কে একসাথে পাকিস্তানি এবং মুসলিম পরিচয়ের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরল। বাঙালিত্বের বয়ান দাঁড় করাতে গিয়ে তারা দ্বারস্থ হলো 19 শতকের সেই বেঙ্গল রেনেসার। পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে এখানকার বুদ্ধিজীবী আর নেতারা আশ্রয় নিলেন কলকাতার বাবুদের তৈরি বাঙালি আনার কাছে। পাশাপাশি বেঙ্গল রেনেসার মতো এই জাতীয়বাদী আন্দোলনেও পশ্চিমা দর্শনের প্রতি মুগ্ধতা ছিল। ফলে 71-এর যুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের জন্ম হলো, তখন পাশ্চাত্যের অন্ধ অনুকরণে
সমাজতন্ত্র আর নিরপেক্ষতাবাদের মতবাদ বসিয়ে দেওয়া হলো, যদিও এসব তন্ত্রমন্ত্রের অর্থ কী বাংলার সাধারণ মানুষ তা জানতও না। বুদ্ধির মুক্তি, বুদ্ধির ভ্রান্তি। 19 শতকের সেই হিন্দুয়ানি রেনেসা আর 50-এর দশকের জাতীয়বাদী আন্দোলন, এই দুইয়ের মাঝখানে সময়ের একটা বড় ব্যবধান ছিল। এদের মধ্যে দরকার ছিল একটা যোগসূত্র। এই যোগসূত্র তৈরির কাজটা হয় 1920-এর দশক থেকে। তখন পূর্ব বাংলার সদ্য শহুরে হতে থাকা মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বুদ্ধির মুক্তি নামে একটা আন্দোলন শুরু হয়। শিখা পত্রিকা আর মুসলিম সাহিত্য সমাজের মতো উদ্যোগগুলো ছিল এই আন্দোলনের অংশ। কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ বা আবুল হুসেনের মতো ব্যক্তিরা ছিলেন আন্দোলনের মূল ব্যক্তি। এই বুদ্ধিজীবীরা নিজেদের মুসলিম সমাজের হিতাকাঙ্ক্ষী মনে করলেও তাদের চিন্তা গড়ে উঠেছিল ইউরোপীয় এনলাইটেনমেন্ট বা লিবারেলিজমের ওপর ভিত্তি করে। অনেকের ওপর মার্ক্সবাদেরও প্রভাব ছিল। অন্যদিকে বাঙালিত্ব আর সংস্কৃতির কাঠামো তারা ধার করেছিলেন কলকাতার রেনেসা থেকে। তারা একটা অসাম্প্রদায়িক পরিচয় নির্মাণ করতে চাইলেন, আর এর আইকন হিসেবে বেছে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। যে সংস্কৃতি আর পরিচয় গড়ে উঠেছিল বৈদিক ছাঁচে, এই বুদ্ধিজীবীরা সেটাকে আঁকড়ে ধরলেন। তাদের চিন্তার কাঠামো ছিল একই সাথে কলকাতা আর পশ্চিমামুখী। ইসলামের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও এই দুই প্রভাবেই তৈরি হয়েছিল। ফলে সমাজের সংস্কারের নামে তারা এমন কিছু প্রস্তাব আনলেন যা ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে ছিল। 1929 সালে মুসলিম সাহিত্য সমাজের এক অধিবেশনে যেমন বলা হয়েছিল, এই সভা বাঙালি মুসলমান সমাজের নেতৃবৃন্দকে পর্দা প্রথা দূরীকরণের আদর্শ স্থাপন করিতে অনুরোধ জানাইতেছে। তাদের চিন্তার ধরন নিয়ে বিচারপতি আব্দুল মওদুদ লিখেছেন, এই বুদ্ধিজীবীদের মধ্যে নিজেদের মুসলিম পরিচয় নিয়ে এক ধরনের গভীর হীনমন্যতা কাজ করত। তার ভাষায়, শিখার অধুনালব্ধ সংখ্যাগুলি পরীক্ষা করলে দেখা যায় মুসলিম সাহিত্য সমাজের সাহিত্য চিন্তা বলতে প্রায় কিছুই ছিল না, কিন্তু সমাজ চিন্তা ছিল 16 আনা, এবং এই চিন্তাটা ছিল মুসলমান সমাজে জন্মলাভ করাটাই ভীষণ অপরাধ বোধের মতো। দুস্থ অনগ্রসর সমাজের শোচনীয় অবস্থার কারণগুলি কি, সেসবের অনুসন্ধান এবং সেসব দূরীকরণ মানুষে বাস্তব কর্মপন্থা অনুশীলনের উদ্যম এ সমাজের কারও ছিল না। ছিল সমাজটাকে দায়ী করে তার নির্মম সমালোচনাতে মুখর হওয়ার প্রবণতা। তিনি আরও লিখেছেন, এই সহানুভূতিহীন নির্মমতা ও মুসলমানের শ্রদ্ধেয় ব্যক্তিদের, এমনকি বিশ্বনবীরও বিরুদ্ধে অশোভন, অসংযত ও অশ্রদ্ধ উক্তিসমূহের জন্যই তৎকালীন ঢাকার মুসলমান সমাজ বিরূপ হয়ে উঠেছিল সাহিত্য সমাজের প্রতি। সভ্য হওয়ার জন্য ভদ্রলোক হয়ে উঠতে চাওয়া এই বুদ্ধিজীবীরা কলকাতার বাবুদের অনুকরণেই একমাত্র পথ মনে করেছিলেন। বিংশ শতাব্দীর প্রথম ভাগের এই বুদ্ধিজীবীদের হাতে গড়া কলকাতামুখী হিন্দু ধর্ম আশ্রিত বাঙালিত্ব এর ধারণার পরেই পূর্ব পাকিস্তানের বাঙালি জাতীয়বাদী আন্দোলনের কাছে এসে পৌঁছায়। 71-এর পর এই দুই ধারার মিশ্রণ, অর্থাৎ বেঙ্গল রেনেসা আর 50-60-এর দশকের বাঙালি জাতীয়বাদী চিন্তা হয়ে ওঠে বাঙালির পরিচয়ের একমাত্র অনুমোদিত ব্যাখ্যা ও সংস্করণ। আজ আমাদের দেশে বাঙালিয়ানা বা বাঙালি সংস্কৃতি বলতে এই হাইব্রিড সংস্কৃতিকেই বোঝানো হয়, যে বাঙালিত্ব মানে মঙ্গল শোভাযাত্রা, ফানুস ওড়ানো, প্রদীপ জ্বালানো, 1 মিনিট নীরবতা আর সূর্য বন্দনা। বাঙালিত্ব কি অগ্রহণযোগ্য? এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আজকের বাঙালি সংস্কৃতি আর বাঙালি জাতীয়বাদকে প্রশ্ন করার মানে এই না যে আমরা বাঙালি পরিচয়টাকেই নাকচ করে দিচ্ছি। ভাষা বা ভূখণ্ড ভিত্তিক পরিচয় হিসেবে বাঙালি পরিচয় নিয়ে আপত্তির কিছু নেই। এই জনপদকে গৌড় বা বঙ্গ নামের আঞ্চলিক গণ্ডি থেকে বের করে প্রথমবারের মতো স্থায়ী বাঙ্গালা বা অখণ্ড বাংলা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন একজন মুসলিম শাসক, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1400 শতকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ মক্কা মদিনায় যে মাদ্রাসা তৈরি করেছিলেন, সেগুলো সেখানে পরিচিত ছিল মাদ্রাসা আল বাঙালিয়া নামে। এমনকি 1831-এ বালাকোটের শহীদদের তালিকাতেও অনেকের নামের শেষে আল বাঙালি পদবি লেখা আছে। কাজে 71, 47 কিংবা কলকাতার নবজাগরণেরও বহু আগে ইতিহাসে বাঙালা বা বাংলার মুসলিমকে খুঁজে পাওয়া যায়। ইসলামের সাথে এই পরিচয়ের কোনো সংঘাত নেই।